আনা আমদিয়া অন্তি আল্লাহ। তুমি প্রেমে পড়েছো কিনা? প্রেম খুব সুন্দর একটা জিনিস, অনেক দিনের প্রেম কিন্তু বিয়ে হলো কিন্তু সংসারটা টিকলো না। কিসের ল্যাকিংস ছিল? আমি এমন একটি নাম যে স্বপ্ন হয়নি কারো। কেমন পাত্র পছন্দ করবে? একটা মেয়ে তাদেরকে কিভাবে মেন্টাল সাপোর্ট দিবে, ছেলেরা প্রিন্সেস ট্রিটমেন্ট চায়। তুই জীবনে আমার। আমি অবশ্যই সাকিব খানের মুভিতে গান করতে চাই। তার মানে সাকিব খানের কোন কোন দিকটা তোমার বেশি ভালো লাগে? হি ইজ আ স্টার, হি নোজ কিভাবে আড়ালে থেকে সাকসেসটাকে এনজয় করা যায়। আমি না স্টেজ ছাড়া বাঁচবো না। পালাবি কোথায়, আমি নায়িকা হতে চাই না, তবে এখন ফিল করি যে না, আমি এখন অ্যাক্টিং করতে চাই। উপায় নাই রে উপায়। আমরা বিয়ে খাচ্ছি কবে? আনিকার সম্ভাবনা আছে এবছর? এবছর সম্ভাবনা নেই? কোন বছর সম্ভাবনা আছে? জানি না, আমি তো না করতে পারলে খুশি। কেন? বিয়ে করে কি হবে, আমি বিয়ে না করে ভালো আছি। কেন আমাদের মিডিয়ায় তো অনেকে আছে যারা অনেক বিয়ে করে অনেক ভালো আছে, সুখে শান্তিতে তারা বসবাস করতে লাগলো। অনেকে আছে তো এরকম কাপল, দে আর লাকি, বাট আমার এক্সপিরিয়েন্স অতটা ভালো না ছেলেদেরকে নিয়ে। তো এই কারণেই আমি আপাতত বিয়ে করতে ইন্টারেস্টেড না। আচ্ছা, কেন এক্সপিরিয়েন্স ভালো না সেই গল্প অবশ্যই আমরা জানবো, সেই সাথে দর্শকদের জানাবো, কিন্তু তার আগে আমি আমার অনুষ্ঠানটা শুরু করি। ওকে। দর্শক সবাইকে ওয়েলকাম করছি নেক্সাস টেলিভিশনের বিশেষ আয়োজন কাট অ্যান্ড কাট অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আমি আছি শারমিন দীপ্তি এবং আমার সঙ্গে আছেন সুকণ্ঠী তাসনিম আনিকা। আনিকা, কেমন আছো তুমি? অনেক ভালো আছি। আমি শুরুতে বলছিলাম যে বিয়ে করবে কবে, হ্যাঁ আমরা এই গল্প শুনবো, কিন্তু তার আগে আমরা অনুষ্ঠানটা শুরু করি। এখানে কাট আছে, ওখানে আনকাট আছে। ওকে। তো আনকাট থেকে তুমি নিতে পারো প্রশ্ন, কাট থেকে নিতে পারো। আনকাট থেকে নি। আনকাট থেকে করে বাবা সাহসী মেয়ে। প্রেম নিয়ে আপনার ধারণা কি? কাজ করতে গিয়ে কারো প্রেমে পড়েছেন, এমন ঘটনা ঘটেছে কখনো? আমার কাছে মনে হয় যে আমার প্রেম নিয়ে ধারণা বাকি 10টা মেয়ের প্রেম নিয়ে ধারণাটা প্রায় কাছাকাছি। আমার কাছে প্রেম মানে হচ্ছে লয়্যালটি, সেটা পার্টনার, সেটা ফ্যামিলি হোক, তোমার কাজের সাথে হোক, যে কোনো কিছুর সাথে আমাদের প্রেমটা হয়ে যায়, ভালোবাসাটা হয়ে যায়। সেটার প্রতি তুমি কতটুকু লয়াল, তুমি কতটুকু ডেডিকেটেড, আমার কাছে প্রেমের মানে হচ্ছে সেটা। তুমি প্রেমে পড়েছো কিনা? কাজের জায়গায় আমার কখনো প্রেম হয়নি, কিন্তু কাজের বাইরে তো প্রেমে পড়েছো। কাজের বাইরে অবশ্যই প্রেমে পড়েছি, এটা আমি অ্যাকসেপ্ট করছি। কিন্তু হচ্ছে কাজের সাথে যারা রিলেটেড তারা সবসময় আমার হয় সিনিয়র্স বা নয় আমার কলিগস, তাদের সাথে বন্ধুত্ব, তাদের সাথে সম্মানের, তাদের সাথে কখনো প্রেমের সম্পর্ক নেই। আচ্ছা, যার সাথে প্রেমের সম্পর্ক হয়েছিল ওই অভিজ্ঞতাটা কেমন ছিল যদি আমরা কিছু জানি? প্রেম খুব সুন্দর একটা জিনিস, আর আমরা যারা শিল্পীরা আছি তারা কিছুদিন পরপরই প্রেমে পড়ে এবং সেখান থেকেই আমাদের ক্রিয়েশনটা মনে হয় আসে, সেটারই সৃষ্টি। সেখানে উদাসীনতা আছে, সেখানে ভালো লাগা আছে, সেখানে দুঃখ আছে, আনন্দ আছে। সো আমারও তার ব্যতিক্রম কোনো কিছুই নয়, আমার জীবনেও তেমন একটা বিষয় হয়েছে। লাইফে সিরিয়াস একটা প্রেম ছিল, হ্যাঁ। তারপর কি হয়েছিল? সিরিয়াস ছিল যেহেতু, তার মানে বোঝা যাচ্ছে যে সেটা এখন আর নেই, কিন্তু আমার অভিজ্ঞতা ভালো ছিল। আমি খুব ভালো সময় কাটিয়েছি এবং সবকিছু অনেক সুন্দর ছিল। কি ছিল না দেখে আসলে প্রেমটা আসলে কন্টিনিউ হয়নি, কিংবা কিসের ল্যাকিংস ছিল তোমার জায়গা থেকে কিংবা তার জায়গা থেকে? আমাদের সময়টা ভালো ছিল না, আমাদের সময়ের কারণেই হয়তো বা আমাদের বাধাটা আমাদেরকে ফেস করতে হয়েছে, অবস্ট্রাকলস ফেস করতে হয়েছে। তবে আমরা সবসময় ভালো বন্ধু ছিলাম, আর এই বন্ধুত্বটার সম্মানের দিক থেকে যদি আমি বলতে যাই, এই বন্ধুত্বটাই সবচেয়ে বড় জিনিস। এবং কখন মনে হলো যে আমাদের এখন ব্রেকআপটা করা উচিত? কেন মনে হলো তোমার জায়গা থেকে যদি তুমি বলো? এটা আসলে ব্রেকআপ বলবো না, এই টার্মস গুলো এখন এত বেশি মিসইউজ। হ্যাঁ, মিসইউজ মানে সম্পর্কটা একটা সম্পর্ক, সেটা বন্ধুত্বের হোক, সেটা প্রেমের হোক, সেটা ভালো লাগার হোক, সেটা একটা সময় যদি কন্টিনিউ নাই করতে পারে, তোমার একটা স্বাধীনতা আছে, সময়ের সাথে সাথে আমার একটা স্বাধীনতা আছে, অনেক বিষয়ে ওটা আসলে আর কার্যকরী হয় না। তবে সেটা সুন্দরভাবে সম্মানের সাথে এটা বোঝা একজন আরেকজনের দিক থেকে যে না ঠিক আছে, এটা হচ্ছে না বা এটা হয়তো বা হবে না সামনে। শোনো, এমনও তো অনেক আছে যে অনেক দিনের প্রেম কিন্তু বিয়ে হলো কিন্তু সংসারটা টিকলো না। হ্যাঁ, আমি যেটা ভাবি, একটা কোনো বিয়ে এমন একটা ডিসিশন, এটা অনেক কঠিন একটা ডিসিশন। এটা জন্ম মৃত্যু বিয়ে একদমই হচ্ছে উপরের
উপরওয়ালার উপরে, এটা আমি বিশ্বাস করি। যেটাই হচ্ছে আমার জীবনে, যেটা হয়েছে আমার জীবনে, সবকিছুই আমি ধরে নিব একটা সিগন্যাল, এবং সেই সিগন্যালের সাথে আমার জীবনটা গেছে। তো সেই ক্ষেত্রেই হয়তো বা ওইটা হয়নি। এটা থেকে লার্নিং কি আসলে তুমি কি মনে করো যে আসলে কেমনটা হওয়া উচিত, কিংবা অন্য কাউকে যদি সাজেশন দাও, ধরো আমি এখন প্রেমে পড়বো, আমাকে তুমি কি আমি প্রেমে পড়েছি, আমাকে কি সাজেশন দিবা, আমি কিভাবে আমার মানুষটার সাথে ভালো থাকবো? আমার বেলায় যেটা হয়, আমি সবকিছু খুব তাড়াহুড়া, আমি সবকিছু খুব তাড়াতাড়ি চাই, সে ধৈর্যটা আমার আমরা নেই। জানি যে আমি খুব চঞ্চল, স্টেজে গেলে সেটা খুব বোঝা যায় ও হচ্ছে একেবারে লাইভ শোতে। তুমি যদি প্রেমে পড়ো তাহলে ধৈর্যশীল হওয়াটাই সবচেয়ে জরুরি, যেটা আমার মধ্যে ল্যাকিংসটা আমি অনুভব করেছি। সেই ক্ষেত্রে যে কোনো মানুষকে, সেটা তোমার পার্টনার হোক, সেটা তুমি হও, একজন আরেকজনকে সাপোর্ট দেওয়াটা খুবই নেসেসারি, এবং রেসপেক্ট ইটস এভরিথিং। সেটা অবশ্যই যে কোনো রিলেশনশিপে আসলে রেসপেক্টটা না থাকলে আসলে ওটা কোনো ভ্যালু থাকে না, কোনো ভ্যালু ক্রিয়েট করে না আসলে। আমরা জানবো প্রেম নিয়ে আরো কথা, কিন্তু এখন যেটা জানলাম যে একটা ব্রেকআপ হয়েছে, ঠিক আছে, তাসনিম আনিকা সরে এসছে, সামনে প্রেম না করে যদি ডিরেক্ট বিয়ে করার এরকম কোনো প্ল্যান আছে কিনা? আপাতত নেই। এখন প্রেমটা সম্পূর্ণ আমার নিজের সাথে, এবং আমি আমাকে সময় দিচ্ছি, আমার কাজকে সময় দিচ্ছি, আমার ফিউচারে আমি কি কি করব, আমার দর্শকদেরকে আমি কি উপহার দিব, সেটা নিয়ে এখন আমার পুরো সময় কাটছে। মানে গান নিয়ে পুরোটা সময় কাটছে। একদম। বাহ, চমৎকার। সামহাও তাসনিম আনিকা তার ফ্যামিলিগতভাবে কিংবা যেভাবে হোক ডিসিশন নিল যে না, বিয়েটা আসলে করতে হবে, করে ফেলবো। সেই জায়গা থেকে কেমন পাত্র পছন্দ করবে, কিংবা কেমন পাত্র তোমার আসলে ভালো লাগার এক্সপেকটেশনের জায়গা থেকে যদি বলো? আমি খুব লোভী এই বিষয়ে, কারণ আমি একদমই ছাড় দিতে চাই না, যেহেতু এটা আমার জীবন সঙ্গী, তার সাথে আমি সারা জীবনই কাটাবো। আমি সেপারেশনে আসলে ভাবে বিশ্বাসী না। আমি চেষ্টা করি একটা সম্পর্ক, সেটা বন্ধুত্বের হোক, সেটা ফ্যামিলির সাথে হোক, কারোর সাথে যেন আমার কখনো সম্পর্ক নষ্ট না হয়, এটা আমি সবসময় চাই। আমি এমন একটা পার্টনার চাই যার উপরে আমি সবকিছু নিয়ে ডিপেন্ডেন্ট হতে পারবো। কারণ আমি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বলো, বা আমার কোনো কিছু, আমার সারাদিন এমন গেল ওমন গেল, আমি যাতে কাউকে গিয়ে বলতে পারি, আমার সে শোনার মানুষটা থাকতে হবে। মানে হি হ্যাভ টু বি ভেরি গুড লিসেনার। দিন শেষে আমরা সেটাই যে আমরা ফিরে গেলে যে একজন মানুষ আছে, সব কিছু যেন কাউকে গিয়ে বলতে পারি যে এটা 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 হলো, এবং সে যেন আমার কথাগুলো শুনে। তারপরে হচ্ছে গিয়ে অবশ্যই তাকে রেসপন্সিবল হতে হবে, কারণ আমি ঘরের বড় মেয়ে, তো আমার কোনো ভাই নেই, আমাদের পরিবারে কোনো ছেলে নেই। আমার যে পার্টনার হবে তাকে ওভাবে রেসপন্সিবিলিটিটা অবশ্যই নিতে হবে। তোমাদের পরিবারে কে কে আছে? আমি, আমার বাবা মা, আমার ছোট বোন, খুব ছোট্ট একটা পরিবার, এবং আলহামদুলিল্লাহ আমরা খুব হ্যাপি একটা ফ্যামিলি, আমি বলবো। তোমার জায়গা থেকে চাচ্ছে যে তোমার পরিবারের দায়িত্বটাও সে নেবে, মানে এবং তোমাকেও কিন্তু আরেকটা পরিবারের দায়িত্ব ভালোভাবে নিতে হবে। সে এটা বুঝবে। আজকালকার ছেলেরা যেটা হয়, এই বিষয়গুলো বুঝতে চায় না। তারা মনে করে যে একটা মেয়ে তাদেরকে কিভাবে মেন্টাল সাপোর্ট দিবে। একটা মেয়ে অনেক সময় ক্র্যাঙ্কি থাকতে পারে, অনেক আমাদের লাইফে যারা ওয়ার্কিং ওমেন্স আছি, আমরা অনেক কিছু ফেস করি, আমাদের পথ চলাটা এত সহজ নয়। তো দিন শেষে যদি পার্টনারটা সেটা না বুঝে বা বুঝতে না পারে, বা তাকে যদি আবার সারাদিন পরে সে বুঝাতে হয় যে দিস হ্যাপেন, এটা আসলে ডেফিনেটলি আগে থেকে এটা খুবই বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, এবং অনেকে আসলে এটা আসলে আপেক্ষিক ব্যাপার, যে আগে থেকে যে বোঝাবে, অনেকে বুঝে তো বিয়ে করে, এরপরে তো ব্রেকআপ হয়, কিন্তু দিন শেষে সে বুঝতে চায় না, এটা বুঝতে চায় না। এটারও একটা নিশ্চয়ই কারণ আছে যথারীতি। বাট আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে একটা পার্টনারের কে স্পেস দিতে হবে, অ্যাটলিস্ট বুঝতে হবে তার মেন্টাল কন্ডিশন কি। আর আজকাল আমি বলবো না, জিনিসটা শুনতে খুবই অফেন্ডেড লাগে, বাট আজকালকার ছেলেরা এত বেশি, ছেলেরা প্রিন্সেস ট্রিটমেন্ট চায়। তারা কিভাবে আরেকটা মেয়েকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিবে, দে ওয়ান্ট যে তাদেরকে যেন সবকিছু করা হয়। আমি এই কনসেপ্টটার সাথে আসলে এখনো পর্যন্ত রিলেট করতে পারি না, বিকজ আমার কাছে ওই জিনিসটাই খুব ভালো লাগে যে একটা রাজার ছেলে এসে একটা সিন্ডারেলাকে নিয়ে যাবে জুতা পরিয়ে। আমি ওই কনসেপ্টে এখনো বিলিভ করি, আমি সেই ফেরি টেলে এখনো আমি থাকতে চাই। ওই ফ্যান্টাসিতে কিন্তু তুমি আছো, আমি ওই ফ্যান্টাসিতেই আছি, এবং আমি এই জিনিসটা খুব অপছন্দ করি যখন আমি দেখি আমার আশেপাশের অনেক ছেলে বন্ধু, বা আমি যখন দেখি তাদেরকে, তারা খুব চায় যে তাদের জন্য তাদের পার্টনার কিছু করুক, বা তারা কেন করছে না, বা একটু থেকে একটু হলে সে কেন তাকে মেন্টাল সাপোর্ট দিচ্ছে না। অনেক আস্কিং, অনেক ডিমান্ডিং, রিয়েলিটিটা কিন্তু অনেক কঠিন। তুমি যেটা বলছো না, সিন্ড্রেলার, আমি এই সিন্ড্রেলা, কিন্তু আমি যখন বিয়ে করব, আমি যখন শ্বশুর বাড়িতে যাব, আমি কিন্তু সিন্ড্রেলা থাকবো না। আমার মনে হয় এই প্রি কনসেপ্টটা তোমাকে আসলে নিতে হবে। এক্সপেকটেশন
ভালো, থাকবে, বাট রিয়েলিটির সাথে আমাকে এক্সপেকটেশন থাকলে আসলে আশা হতেই হবে, আমরা প্রত্যাশা করতেই পারি, সেটা আসলে বলা ঠিক হচ্ছে কিনা, কিন্তু না এটা সত্যি কথা। এবং শিল্পীরা আসলে অভিমানী হয়, শিল্পীরা অল্পতেই রেগে যায়, শিল্পীরা আবার দেখা যায় প্রচন্ড রকমের ভাবে সবাইকে আগলে রাখতে পারে, ভালোবাসতে পারে। আসলে একজন মূল কথা হচ্ছে একটু বোঝার ব্যাপার, যেন বুঝতে পারে তোমাকে, সেটাই তুমি বলতে চাচ্ছ। আমরাও চাই এরকম একজন মানুষ আসুক যে আনিকার হাজবেন্ড হবে, সেই মানুষটি আনিকাকে বুঝবে এবং আনিকার ফ্যামিলিকে বুঝবে, ভালো ফ্রেন্ড হবে এবং ভালো ফ্রেন্ড হবে দিন শেষে, সেটাই আমাদের প্রত্যাশা। এবং খুব দ্রুত বিয়ে করে ফেলে আমাদের অবশ্যই দাওয়াত করবে, আমরা দাওয়াত খেয়ে আসবো। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আপনি বেশ কয়েকটি ভাষায় গান গাইতে পারেন, বিভিন্ন ভাষায় গান গাওয়ার এই ইচ্ছেটা কিভাবে তৈরি হলো? আই লাইক টু টেক চ্যালেঞ্জেস। আমার খুব ভালো লাগে যখন কোনো কঠিন জিনিসকে আমি চেষ্টা করতে যাই, এবং আমার প্রথমে ব্রেন ফার্স্টে বলে কি না এটা অনেক হার্ড হবে, এটা পারবো না, এই ফিলিংটা প্রথমে কাজ করে আমার। বাট আমি ওইটার সাথেই হচ্ছে গিয়ে ফাইটটা করি যে আমি কেন পারবো না, লেটস ট্রাই। হ্যাঁ, কোনো জিনিসেই আমরা পারফেক্টলি একদম এক্স্যাক্টলি যেটা যে ক্রিয়েটার তার মতন করে আমরা ওই এক্সপ্রেশন বলো বা ওভাবে করে আমরা প্রেজেন্ট করতে পারবো না, বাট তার কাছাকাছি তো যেতে পারবো। আমরা কি শুনতে পারি বেশ কয়েকটা ভাষায় গান গেয়ে যদি আনিকা আমাদের শোনাতেন, আমাদের দর্শকদের শোনাতেন? An empty street, an empty house, a hole inside my heart. I'm all alone, the rooms are getting smaller. I wonder how, I wonder why, I wonder where they are. The days we had, the songs we sang together, oh yeah. And you're my love, I'm holding on forever, reaching for the love that seems so far. এরপর কোন গানটা শোনাবা? একটা আরবিক গেয়ে দেখি। আরবিক, ওকে। Ana frillion tiala manderik brida manara ale lazara lama magozil didi adidi hazin dia adidi hazin hey। এখন কোন ভাষার গান শুনবো আমরা? এবার একটা হিন্দি গান শোনাতে পারি। एक हो गए हम और तुम तो उड़ गए निंदेरे और खन की पायल मस्ती में तो कंगन खन के रे हम्मा 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 हे हम्मा 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 हम्मा। থ্যাংক ইউ। চমৎকার। কোন ভাষায় গান করার ইচ্ছা কিংবা ট্রাই করছো কিন্তু এখনো পর্যন্ত গাওনি? ওয়েল, কমন গুলাতে আমি হচ্ছে সাউথ ইন্ডিয়ান ট্রাই করেছি, আমি আফগানিস্তান ট্রাই করেছি, আমি শ্রীলঙ্কান ট্রাই করেছি, আরবিক তো আছেই। সো এই গানগুলো আমার করা হয়, মানে মোস্টলি হয় কি যখন ডেলিগেটসদের ইভেন্টগুলো হয় তখন ওরা হচ্ছে আমাকে নেয়, কারণ আমি ওদের ভাষার গানগুলো ট্রাই করি। হ্যাঁ, যে কয়টা পারা যায়, সবগুলো তো আসলে পারি না, যতটুকু। অনেকটা সময় ডিমান্ড থাকে যে আনিকা এই গানটা গাইতে হবে, এটা আমাকে আগে থেকে ওরা রিকোয়ারমেন্ট দিয়ে দেয়, ওই দেশের থাকে। বাহ, চমৎকার। এরপর আমরা কোন দেশের গান শুনবো? একটা শ্রীলঙ্কান গেয়ে শোনাতে পারি। ইটস আ ভেরি পপুলার নাম্বার। Manike mage hite medua nura hangam yavi evi levi neriye nambe nage magenete yeha meha yavi sihiwehi ma italanga madavatena puru prema kapatelena ruanari manahari sukumali nambathama हितलगा मदावतना हुरु प्रेम का पटलना रुआनारी मनहारी सुकुमाली नंबतमा मन के मागे हिते। বাহ, চমৎকার। তোমার এত প্রতিভা, এটা কিন্তু আসলে আমরা অনেকেই জানি, আবার অনেকে হয়তো বা জানি না। চেষ্টা করি আমি, এত ট্রাই করছো সুন্দর, এবং এটা আসলে একটা ট্যালেন্টের ব্যাপার। হ্যাঁ, বিভিন্ন ভাষায় গান গেয়ে শোনানো অনেক অনেক ভালো লাগলো। আমাদের দেশীয় কোনো গান যদি শোনাও, তোমার মৌলিক হতে পারে। হ্যাঁ, আমি আমার নিজের গান গাইতে চাই, এবং আমার নিজের একটা পছন্দের গান করছি যেটা আমার ভালো লাগে। আমি এমন একটি নাম যে স্বপ্ন হয়নি কারো, ইচ্ছে হলে দুঃখ নামে আমায় ডাকতে পারো। আমি এমন একটি নাম
যার সব হয়ে যায় ভুল, ভুলেই থাকি ভুলেই বাঁচি, ভুলের হুলস্থুল। তোমাদের এই শহরে আমার থাকা না থাকা একই, কোথাও কেউ নেই যে আমার, যত দূর হয় দেখি। তোমাদের এই শহরে আমার থাকা না থাকা একই, কোথাও কেউ নেই যে আমার, যত দূর হয় দেখি। বাহ বাহ, চমৎকার চমৎকার। গানটি লিখেছে কে? গানটি সুর করেছে এবং লিখেছে হচ্ছে গিয়ে রিয়াদ ভাই। চলচ্চিত্রে প্লেব্যাকে কেন পাচ্ছি না আমরা আনিকাকে আরো বেশি? ওয়েল, আমার খুবই ইচ্ছা আছে, কারণ হচ্ছে আমি এর আগেও করেছি আমার গান, আমি ওটার জন্য অ্যাওয়ার্ডও পেয়েছি। চলচ্চিত্রের গান করা হচ্ছে না আসলে, ওভাবে সুযোগ পাচ্ছি না, অফার্স পাচ্ছি না, টু বি ভেরি অনেস্ট। তোমাদের মধ্যে ট্যালেন্টেড শিল্পীরা কেন অফারটা পাচ্ছে না, সেই জায়গা থেকে তুমি কি বলবে? ট্যালেন্টেড যারা গাইছে বা যারা গাচ্ছেন তারাও অবশ্যই সেটা ডিজার্ভ করে বলেই তারা গাচ্ছেন। কিন্তু আরো তো আছে, আরো দেখা যায় ঘুরে ফিরে ইন্ডাস্ট্রিতে এক দুইজনই গান করছে, আমি অবশ্য নতুন নতুন অনেকেই করছে। ইয়েস, এবং এটা আরো বাড়বে, এটা আরো পরিধিটা বাড়বে। আসলে সিনেমা হচ্ছে তো জাস্ট কয়েকটাই, রাইট, যেগুলো ফোকাসে আসছে আর সেগুলোই আমরা আসলে দিন শেষে দেখছি। তো সেই ক্ষেত্রে আর্টিস্টও বাংলাদেশে অনেক, এখন আপনি কয়জনকে নিয়ে কাজ করবেন? তো এটা একটা ডিরেক্টরস চয়েস আমি বলবো। তারা যার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের সাথেই কাজ করছে। আমিও সুযোগ চাই, আমিও সেরকম অপরচুনিটি চাই। আমি যদি এরকম ভালো অপরচুনিটি পাই আমি অবশ্যই আমি গাইতে চাই। ওই সিনেমা নিয়ে কোনো ডিমান্ড আছে, যে কোনো শিল্পী নিয়ে কোনো ডিমান্ড আছে যে ওই অভিনয় শিল্পীর যদি মুভির গান আমি অবশ্যই সাকিব খানের মুভিতে গান করতে চাই। তার মানে আনিকা শাকিব খানের ছবিতে গান গাইতে চায়? হ্যাঁ, আমি নোলকেও গিয়েছি, যেখানে উনি ছিলেন, ববি আপু ছিলেন। সো আমি আরো, গানটা কি ছিল? জলে ভাসা ফুল। একটু দুই এক লাইন শুনতে পারি? তুই জীবনে আমার শুধু জলে ভাসা ফুল, তোকে পেয়ে ভুলে গেছি আজ কত শত ভুল। সো এটা আমি এবং হৃদয় খান দুজন মিলে ডুয়েট করেছিলাম, এবং চিত্রায়নে সাকিব খান এবং ববি আপু ছিলেন। সাকিব খানের বোঝা যাচ্ছে অনেক বড় ফ্যান। সাকিব খানের বরবাদ দেখা হয়েছে? হ্যাঁ, it was amazing এবং I really enjoyed। আমি এত I feel really proud যে ওয়াও, বাংলাদেশে এরকম মুভিজ হচ্ছে। এবং এটা তুমি যে কোনো মুভির সাথে ইউ ক্যান বিট। তুমি বলিউড বলো, তুমি তামিল মুভি বলো, মানে সাউথ ইন্ডিয়ান, তুমি কোনোটা, মানে বরবাদ ক্যান বিট এনি মুভি। বরবাদ সব বরবাদ করে দিয়েছে, এবং আমরা সেটাই চাই আমাদের ইন্ডাস্ট্রি আবারও ঘুরে দাঁড়াক। হ্যাঁ, আমি বলবো যে আই ফিল রিয়েলি অনার্ড, আই ফিল রিয়েলি গুড যে সাকিব খান গানের বিষয়ে যে কম্প্রোমাইজ করে না ওনার সিনেমাতে, এবং উনি যে এত জোস গানগুলোকে সিলেক্ট করছে এবং নিউ আর্টিস্টদেরকে। গানই কিন্তু অনেক সুন্দর, আমার ভালো লেগেছে। এবং শিল্পীরা, কণ্ঠশিল্পীরা সবাই বাংলাদেশি ছিল, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। বরবাদের কোনো গান কি ট্রাই করা হয়েছে যে একটু গাই? ওয়েল না, এখনো পর্যন্ত না, বাট আমি ট্রাই করব। আমার হচ্ছে গিয়ে জিএম আশরাফ, ও একটা গান করেছে, প্রতি নিঃশ্বাসে নাম তোমার। আই লাভ দ্য সং, আই লাভ দ্যাট, এবং আমি এটা কভার করব ফর শিওর। শাকিব খানের কোন দিকটা তোমার বেশি ভালো লাগে? যেহেতু শাকিব খানের ছবিতে তুমি গান করেছো, নোলকে কাজ করেছো। হি ইজ আ স্টার, হি ইজ আ স্টার, অ্যান্ড আ স্টার শুড বি লাইক হিম। এবং হয় না যে এত ভালো ভালো সিনেমার পরে মানুষ কিন্তু নিজেকে ধরে রাখতে পারে না, এবং অনেক কিছু করতে চায়, অনেক কিছু করে ফেলতে চায়। বাট সি, আফটার একটার পর একটা ব্লকবাস্টার আসার পরেও হি নোজ যে কিভাবে আড়ালে থেকে সাকসেসটাকে এনজয় করা যায়। তোমাকে অনেক বেশি লাউড হতে হবে না তোমার সাকসেসের সময়, অল ইউ নিড টু ফোকাস অন ইয়োরসেলফ। এই জায়গাটা শাকিব খান খুবই ঠান্ডা মাথায়, বিউটিফুলি। এবং তোমার মনে আছে নাকি জানি না, কোভিডের সময় তখন সে কিন্তু তার সোশ্যাল মিডিয়াতে কোভিডের পরেও সে পোস্ট করতে, সে কোথাও এক্সারসাইজ করছে দেশের বাইরে, বা কোথাও সে জগিং করছে। আমি ওর অনেকগুলো পোস্ট আগে দেখতাম, তখন সে মুভি করছিল না। ওই পিরিয়ডটাই আমার কাছে মনে হয় তাকে নিউ ভাবে আবার ইনভেন্ট করেছে। একটা সময়কার সাকিব খান আর এখনকার সাকিব খানের মধ্যে আমরা যারা আছি তারা সেই পার্থক্যটা বুঝতে পারি। নট অনলি মি, এখনকার জেনারেশন তুমি যাকে জিজ্ঞেস করবে সেই বলবে যে আমার বিগ ফ্যান অফ সাকিব খান, বিকজ হি ডিজার্ভ ইট, হি মেড ইট। আর এই যে সময়টা উনি নিজেকে তৈরি করেছে, এটা আমাকে অনেক ইন্সপায়ার করে। একটা সময় আমি খুব ডিস্ট্রাকশনে থাকতাম, আমি খুব আড্ডাবাজিতে সময় দিতাম, বন্ধু বান্ধব, ঘোরাফেরা, চিল, একদম ফুল অন।
পরে আমার কাছে যেটা মনে হলো যে একটা শিল্পীর নিজের সাথে সময় কাটানোটা খুবই জরুরি এবং সেই আইসোলেশনে থাকাটা এটা অনেক ইম্পর্ট্যান্ট। সো আমি এখন আমার সেই আইসোলেশন টাইমটা খুব এনজয় করছি। আমি জানি না এটা থেকে আউটকাম আমি কতটুকু আনতে পারবো, বাট নিজের সাথে থাকার মতন আনন্দটা আর কিছু না। যখন তুমি একাকিত্বটাকে ভালোবেসে ফেলবে তুমি অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। দিস ইজ হোয়াট আই ফিল। কিন্তু একটা বিচ্ছিন্নতা তৈরি করে না সব আত্মীয়স্বজন, বন্ধু, সহকর্মীদের? একটা আর্টিস্ট এবং একটা পরিপূর্ণ শিল্পীর কখনো পরিবার থাকে না, কখনো বন্ধু থাকে না, কখনো ভালোবাসার মানুষ থাকে না। আমি এমন দেখিনি। তুমি নিয়ে নিচ্ছ, যদি পজিটিভলি বলি সেটা কেন থাকবে না? তারই তো বেশি থাকার কথা। আমি ফিল করি যে হয়তোবা সে তার কাজের প্রতি এত বেশি ডেডিকেটেড থাকে, সে সবটুকু দিয়ে ওটাকে ভালোবাসে, সে হয়তোবা অন্য কিছুকে সময় দিতে পারে না। হ্যাঁ, এবং আমি সেটাকে রং বলবো না, কারণ এই যে ক্রিয়েশনটা আমি নিয়ে আসিনি, এই ক্রিয়েশনটা আমাকে হচ্ছে কি উপর থেকে দিয়েছে, এটা স্পিরিচুয়াল। সো এই স্পিরিচুয়াল বিষয়টা তো তুমি আমি কখনো নিজের থেকে আনতে পারবো না, এটা উপর থেকেই আসছে। তো যেহেতু তুমি স্পিরিচুয়াল, যেহেতু তুমি ক্রিয়েটিভ পারসন, তার মানে হচ্ছে তুমি সবার থেকে আলাদা হবে, এবং এটাই হচ্ছে নিয়ম, এটাই বাস্তবতা। এটা হয়তো বা অন্য তোমার পার্টনার নাও বুঝতে পারে, তোমার পরিবারের মানুষরা নাও বুঝতে পারে, তোমার আত্মীয় স্বজন নাও বুঝতে পারে। সো এটা একেবারেই তোমার ক্রিয়েশন, তোমার সাথে থাকা, তুমি বুঝবে তুমি কি, এটা আর কেউ বুঝবে না। এটা কি তুমি আফটার ব্রেকআপ বুঝেছো? ওয়েল ইয়েস, হ্যাঁ, এটা যখন নট অনলি আসলে রিলেশনশিপ বলবো না, এটা আমি অনেক পরে গিয়ে, আমি অনেক সময় পরে গিয়ে বুঝতে পেরেছি যে দিন শেষে তুমি একা, তুমি আসছো একা, তুমি যাবে একা, এবং যে সময়টা তুমি আছো তুমি কি করে যেতে পারবে সেটা তোমাকে আরেকজন এসে করে দেবে না। আমরা সবসময়, আজকে একজনের সাথে কথা বলছিলাম যে যখনই আমরা কোনো কিছু করতে যাই আমরা আরেকজনকে ক্রেডিট দিতে খুব পছন্দ করি, যে ও আচ্ছা দীপ্তি আপু এই কাজটা করেছে, নিশ্চয়ই দীপ্তি আপু করেনি, এটা তো নিশ্চয়ই অমুকের একটা হেল্প ছিল, এই কারণে দীপ্তি আপু করতে পেরেছে। দিস ইজ নট দ্য ট্রুথ, দিস ইজ নট দ্য রিয়েল থিং। তুমি যেটা করেছো সেটা তুমি করেছো, সেটা তোমাকে 10টা মানুষ সাপোর্ট করলেও তুমি সেটা করতে পারবে না। হ্যাঁ, তো ওই বলার জায়গাটা আসলে আমরা বলতে চাই না, এই জন্যই আমি বললে তো ও অনেক বড় হয়ে গেল। ওই বড় এটা তো আমরা কখনো অ্যাপ্রিশিয়েট করতে শিখিনি, মেনে নেওয়াটাও তো কিন্তু একটা লার্নিং এর ব্যাপার, যে আমি নিতে পারছি। হ্যাঁ, আনিকা তো অনেক বড় স্টার হয়ে গেছে, এখন আনিকার আরেক সহকর্মী, আরে ওর কি স্টার, কি গান করে, না, এটা এই ধরনের মনোভাবগুলোই আসলে একটা মানুষের সাথে আরেকটা মানুষের বিচ্ছিন্নতা তৈরি করে। এটা একটা ছোট মানসিকতা। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন, নায়িকা হবার ইচ্ছা আছে কি? গানের যেমন একটা বিষয় আছে, অভিনয়ের বিষয়টাও একদমই আলাদা, এবং সেটারও একটা অধ্যাবসায় আছে। আমার কাছে অভিনয়টাও বেশ কঠিন মনে হয়, এবং আমি না কখনো কোনো কিছুকে প্রপারলি প্র্যাকটিস না করে আমি মানে সেটাকে প্রেজেন্ট করতে আমি চাই না। কারণ হচ্ছে গিয়ে আমি খুবই খুঁতখুঁতে একটা মানুষ, আমি খুবই মানে কি বলবো পারফেকশন খুঁজি সবকিছুতে। আমার সাথে কি আর অ্যাক্টিং যায় না, আমি নায়িকা হতে চাই না, তবে এখন ফিল করি যে না, আমি এখন অ্যাক্টিং করতে চাই। আমি কিছু রোল প্লে করতে চাই, যেটা আমার আশেপাশে সাধারণ মানুষদের রোলসগুলোকে আমি প্লে করতে চাই। আমি একটা আর্টিস্টের রোল প্লে করতে পারি, বাট হচ্ছে কি আমি নায়িকা কখনো হতে চাই না। আমার আই ডোন্ট ফিল লাইক যে আমি দেখে নায়িকার মতো অ্যাক্টিংটা করতে চাই, আমি অ্যাক্টিং করতে চাই। আগে কখন মনে হলো কিংবা কার কোনো কাজ দেখে তোমার ভালো লাগলো না, ইন্সপায়ার্ড হইলে তুমি? হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রিতে যারা সিঙ্গার্স তারা অনেকেই হচ্ছে গিয়ে এখন অ্যাক্টিং করছেন, তার মধ্যে তাসান ভাই, আমি ওনার অ্যাক্টিং দেখে আসলে করছে, তারপর প্রীতম করছে। ইয়েস, সো আমি ওদেরটা দেখে আমি আসলে খুব ইন্সপায়ার হয়েছি, এবং আমার কাছে মনে হচ্ছে কেন না, আমি যদি অপরচুনিটি পাই অবশ্যই আমি এবার করব। কিংবা পছন্দের কোনো নির্মাতা আছে যে তাদের সাথে কাজ কিংবা তাদের কাজ দেখে ভালো লেগেছে? হ্যাঁ, আমার খুব ভালো লাগে, আমার শিহাব শাহীন ভাইয়ের কাজ ভালো লাগে, আমার হচ্ছে কি নিপুণ ভাইয়ের কাজ খুব ভালো লাগে, আমার রায়হান রাফি তো অবশ্যই ওনার কাজ অনেক ভালো লাগে। সো তারপরে রাজীব ভাই, আদনাল রাজীব আছেন, অমি ভাই আছেন, মোস্তফা কামাল রাজ ভাই আছেন। সো অনেক ডিরেক্টরের নাম জানো, অনেক কাজ দেখো তাদের। আমি দেখি, আমার ভালো লাগে, এবং আমিও চাই যদি আসলে ওনারা যদি কখনো মনে করে যে আমি সেটার জন্য যোগ্য বা কোনো রোলের জন্য, আমি আসলে করতে চাই। আমাদেরও আসলে কি বলবো, আমরা অবশ্যই তোমার গান গিয়ে আমরা পরিতৃপ্ত। এখন জানি না অ্যাক্টিং এ আনিকা কেমন করবে, সেখানে নিশ্চয়ই তুমি ভালো করবে, এবং সেই শুভকামনাই থাকবে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আপনার গান পালাবি কোথায় নার্গিস ফাকরিকে কিভাবে কাস্টিং করা হলো? ওকে, আচ্ছা, গুড কোয়েশ্চেন। প্রথমত আমি এটাই বলবো যে
আমার আমার গানে নার্গিস ফাকরি পারফর্ম করেছে, এটা আমার জন্য অনেক বড় বিষয়। এবং যারা এই গানটির নির্মাতা যারা আছেন তাদের নার্গিস ফাকরিকে কাস্টিং করার বিষয়ে তারা নার্গিস ফাকরি তাদের খুব ঘনিষ্ঠ ছিলেন, খুব কাছের বন্ধু ছিলেন, এবং তাদের কাছে মনে হয়েছে, যেহেতু তারা প্রডিউসার ছিলেন, তাদের কাছে মনে হয়েছে যে নার্গিস ফাকরিকে আসলে এই গানটির মধ্যে দিলে গানটি অনেক ভালো হবে। এবং নার্গিস ফাকরি বেশ খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে এবং খুব সুন্দর করে লিপসিং করেছে, তুমি বুঝতেও পারবে না যে সে মানে একজন বলিউড স্টার, এবং দ্য ওয়ে শি পারফর্মড পুরো বাংলা গানটাই সে মুখস্থ গেয়েছে। সো আই লাভড ইট। তখন কি নার্গিস ফাকরির সাথে কোনো অভিজ্ঞতা আছে কি যখন শুটিং হচ্ছিল? না, আমি তো ছিলাম না, সেটা তো বম্বেতেই হয়েছে শুটিং চলাকালীন, আমি তো বাংলাদেশেই ছিলাম। তো আমার জন্য এটা অনেক বিগ প্রজেক্ট। আমরা কি পালাবি কথা একটু শুনতে পারি? নেশা নেশা লাগে রে, নেশা লাগে মনে, যাবি রে তুই পুরে রূপেরই আগুনে, সাপের লেজে দিস না পারা, চোখের নজরে যাবি যে মারা, পালাবি কোথায়, পালাবি কোথায়, আর নাই রে উপায়, নাই রে উপায়। বাহ, পালাবি কোথায়, আর পালানোর কোনো জায়গা নেই, আমরা আরেককে ধরে ফেলেছি। এবং যখন মিউজিক ভিডিওটা দেখলাম, আসলে তোমার প্রথম দেখায় কেমন ফিলিংস হয়েছিল? আমি কি বলবো, কারণ হচ্ছে গিয়ে নার্গিস ফাকরি আমার রকস্টার মুভি থেকে অনেক ফেভারিট ছিল। আমি হচ্ছি খুব সিম্পল একটা মানুষ, এবং আমার জন্য আমার প্রত্যেকটা ক্রিয়েশনই আমার কাছে অনেক বড়, এবং আমার একটি গানের মধ্যে একটা বলিউড স্টার পারফর্ম করছে, সে নাচছে, এটা আমি আসলে কখনো ভাবিনি, কখনো কল্পনাও করতে পারিনি, বাট এটা আমার জন্য একটা বিগ সারপ্রাইজ ছিল। ব্যাপারটা হয় না যখন অনেক কিছু আমরা প্রত্যাশা করি না, প্রত্যাশার বাইরে হয়ে যায়, হ্যাঁ, বাইরে থেকে কিছু পাই, তো সেটা একটা কথা হচ্ছে না, তোমার প্ল্যানস হচ্ছে খুব ছোট, কিন্তু আসলে গডস প্ল্যান হচ্ছে অনেক বড়। তো এখন আমি যেটা ভাবছি যে আচ্ছা এটা করব, আমি এটা বিলিভ করি যে আমি যেটা ভাবছি তারও অনেক বেশি কিছু হবে। বাহ, সেটাই আমাদের প্রত্যাশা, অনেক ভালো হবে আনিকার, আরো অনেক ভালো ভালো গান আমরা দেখবো যে দেশের বাইরের ফিল্মও আনিকার প্লেব্যাক করছে, সে আমাদের এক্সপেকটেশন আছে। এবং দেশের মধ্যে অবশ্যই আর তার আগে দেশের মধ্যে ভালো গান চাই আমরা, আমাদের চলচ্চিত্রে চাই কিংবা মৌলিক গান চাই। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। জীবনের সবথেকে বড় মিথ্যা কি ছিল? তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া থাকতে পারবো না, এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় মিথ্যা। এইটা যে বিশ্বাস করে যে তোমাকে ছাড়া কেউ থাকতে পারবে না, এটা কত বড় যে একটা বোকামি হবে কেউ যদি এটা বিশ্বাস করে থাকে। সবাই সবাইকে ছাড়া থাকতে পারে, কারো জীবন কারোর জন্য থেমে থাকে না। সো এটা আমার কাছে সবচেয়ে বড় মিথ্যা। যেই পরিস্থিতি আমরা কাজ করি না কেন, আর কি বোকামির শিকার হওয়া যাবে না। তোমাকে এটাই বুঝতে হবে যে দিন শেষে তুমি একা, তোমাকেই তোমার ভালোটা বুঝতে হবে, তোমাকেই তোমার পথ চলাটা ঠিক করতে হবে। তুমি কখনো এটা এক্সপেক্ট করে বসে থাকতে পারবে না যে কেউ তোমাকে কিছু এসে করে দিবে বা কেউ তোমাকে নিয়ে ভাববে। দিন শেষে তোমাকে নিয়ে ভাবার মানুষ মানে আমাকে নিয়ে আমাকেই এগিয়ে যেতে হবে, আমাকে পরিচালনা আমার নিজেরই করতে হবে, সবকিছু মেইনটেইন আমার নিজেরই করতে হবে। এবং এই কনফিডেন্সটা যদি থাকে আসলে সেই মানুষটাকে আসলে কেউ চাইলেও নড়াতে পারবে না। এবং আনিকা মনে হচ্ছে এখন অনেক শক্তপোক্ত হয়ে গেছে যে মানসিক দিক থেকে যে সবকিছু মিলে। এটাও তো একটা, শোনো, ওই যে তোমাকে বলেছিলাম না যে আমি যদি ফেয়ারি টেলটার মধ্যে থাকতাম যে আসলে এমন হবে এমন হবে এমন হবে, এখন ওই ফ্যান্টাসিতে তুমি আর নেই, একদমই নেই। এবং আমরাও চাই না যে কেউ এমন ফ্যান্টাসি একটা তৈরি করে সেই ফ্যান্টাসির মধ্যেই থাকুক। আসলে এটাও একটা ভুল ধারণা এবং ভুল জায়গায় থাকা। স্টেজ শো কেমন করছো কিংবা মাসে কয়টা করছো? স্টেজ শো খুব এতদিন তো অনেক ভালো ছিল, সত্যি কথা বলতে। আমার সিজন রিয়েলি ওয়েন্ট ওয়েল, অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, এত বিজি ছিলাম যে আমি রেকর্ডিং স্টুডিওতে ঢুকতে পারিনি। আমাকে প্রায় অনেকে জিজ্ঞেস করে নেক্সট গান কখন, নেক্সট গান কখন। এত টাকা কই রাখো? টাকার, শোনো, টাকাটা কিছুই না, আমি না স্টেজ ছাড়া বাঁচবো না, এটা সত্যি কথা। আমার তোমাকে স্টেজে দেখার অভিজ্ঞতা হয়েছিল আমাদের একটা শেফ ডে প্রোগ্রামে। শেফ ডে প্রোগ্রাম আল্লাহ, আনিকা স্টেজে উঠলো অন্যরকম, যে নাচতে নাচতে যারা সামনে ছিল সব নাচছে, আমার ডিফারেন্ট মানে শিল্পী নাচছে, আশেপাশে যত অডিয়েন্স সবাই নাচছে। আমি যেটা ফিল করি, আমি আসলে স্টেজের জন্য জন্ম হয়েছি। আমি জানি না আরেকজনের কি ধারণা, বাট আমি
এডিক্টেড স্টেজের জন্য। আমার এডিকশনটাই আমার স্টেজ, আমার প্রেমটাই আমার স্টেজ, আমার বয়ফ্রেন্ডটাই আমার স্টেজ। এবং আমার স্টেজে আমি গেলে আমি একটা অন্যরকম মানুষ হয়ে যাই, আর আমি স্টেজ ছাড়া থাকতে পারি না, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। সবসময় এটা আমার ফ্রেন্ডদেরকে বলে যে যেদিন থেকে আমি আসলে গান করতে পারবো না বা আমি আর কেপেবল থাকবো না, আমাকে যেন আমার সৃষ্টিকর্তা ওদিনই আমার সবকিছু শেষ করে দেয় এবং আমাকে যেন ওদিনে নিয়ে যায়, বিকজ আমি দেখতে চাই না যে আমি আর একদিনও স্টেজে গান করতে পারছি না। আমি স্টেজকে এতটাই ভালোবাসি। চাই না অনেকে, আমরা চাই তুমি স্টেজ পারফরমেন্স করো এবং চমৎকার চমৎকার গান আমাদের উপহার দাও। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আনিকা। তোমার যাওয়ার আগে তোমার গানে গানে আমরা বিদায় নিব, আর দর্শকদের উদ্দেশ্যে যদি তোমার কিছু বলার থাকে বলো, তারপর আমি বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই নিজের পরিবারকে নিয়ে থাকবেন, কারণ পরিবারের থেকে আপন আর কেউ নাই। চমৎকার একটা লেসন তুমি দিলে। আমরা সেটা অবশ্যই আমরা সবাই চাই যে পরিবারের সুন্দর মতো সবাইকে নিয়ে ভালোভাবে সুন্দর মতো বাঁচতে চাই। অনেক অনেক ধন্যবাদ। তোমার গান শুনবো কিন্তু আমি বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, কাট অ্যান্ড কাট আজ এই পর্যন্তই। কথা হচ্ছিল সঙ্গীত শিল্পী তাসনিম আনিকার সাথে। অনেক চমৎকার গল্প হচ্ছে, কিন্তু তাকে আমরা ছাড়ছি না, আমরা গানে গানে বিদায় নিব। তার আগে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী এপিসোড দেখার জন্য অবশ্যই নেক্সাস টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন। বিদায়। ইচ্ছেরা উড়ে যায় যাক নীলিমায়, স্বপ্নেরা ভেসে যাক দূর অজানায়, ভাবনারা ছুঁয়ে যাক তোমায় আমায়, ওই চাঁদ ভিজে যাক প্রেম বর্ষায়, আধারের ক্যানভাস জোনাক চলে, সুরে সুরে দুটি মন কথা বলে। আধারের ক্যানভাস জোনাক চলে, সুরে সুরে দুটি মন কথা বলে।